স্বাগতম সবাইকে। আমরা শুরু করছি আজকের প্রথম লেকচার রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি বিষয়ের উপর। তো ইন্ট্রোডাক্টরি লেকচার আমি কিছু ভূমিকা দিয়েছিলাম এই সাবজেক্টের উপর, যে এরকম একটি সাবজেক্ট বা এরকম একটি বিষয় আমাদের পদার্থবিজ্ঞান আলোচনার দরকারটা কি। তো আমরা জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অস্তিত্বই কোনো না কোনো ভাবে কারো না কারো সাপেক্ষে গতিশীল অবস্থায় রয়েছে। তো যখন বিজ্ঞানীদের মাথায় এই প্রশ্ন একসময় ডেভেলপ করলো যে আমরা যে একটা বস্তুকে গতিশীল দেখছি, সেটাই তার প্রকৃত গতি কিনা, বা আমি ওই বস্তুটির সাপেক্ষে আমিও গতিশীল কিনা। যদি এমন হয় যে না, আমি অ্যাবসলিউটলি অ্যাট রেস্ট, তাহলে ওই বস্তুটি আমার সাপেক্ষে গতিশীল আছে। এমত অবস্থায় আমি তার গতিশীলতার যে ধরন প্রকরণ দেখতে পাচ্ছি, সেটা কি আদৌ আমি যা মনে করছি তাই, নাকি এর মধ্যে আর কোনো ব্যাপার জড়িয়ে আছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমরা দুটো বস্তুর গতিশীলতার মধ্যে যখন তুলনা করতে যাই, তখন সেই গতিশীলতায় পরস্পরের উপর কি ধরনের প্রভাব রয়েছে পর্যবেক্ষণগত, মূলত আপেক্ষিকতার তত্ত্ব এই ভাবনা থেকেই শুরু। তো সেখানে আমরা চিরায়ত পদার্থবিজ্ঞানের যে কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করি, তাতে করে ইউক্লিডীয় জিওমেট্রির যে কনসেপ্ট ছিল, স্থানাঙ্ক ব্যবস্থা, এবং তৎপরবর্তীতে গ্যালিলিও পর্যন্ত আসার পর আমরা একটা গ্রাউন্ডে দাঁড়াই। এরপরে নিউটন আসছেন। সে গ্রাউন্ডটা হচ্ছে কি, যে একদম চিরায়ত কনসেপ্ট। একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর একটা মানুষ তার সাপেক্ষে গতিশীল। তাহলে তাদের মধ্যে রিলেশনটা কেমন হতে পারে? ধরো, যে মানুষটি দাঁড়িয়ে আছেন, তার স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে এরকম। মনে করো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো। তো এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই, এটা জেড। ট্রেনটা এখান থেকে ছাড়লো। এই অবস্থায় ট্রেনের বগিটা আছে এখানে, সে গতিশীল অবস্থায় রয়েছে। আমি যে মুহূর্তের কথা বলছি সে এখানে আছে। তো এর গতিশীলতার বা গতিশীল কাঠামো হিসেবে তফাৎ করার জন্য আমি লিখলাম এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। তো এই সিস্টেমটার নাম দিলাম এস সিস্টেম, এই সিস্টেমটার নাম দিলাম এস প্রাইম সিস্টেম। এস সিস্টেমটা স্থির অবস্থায় রয়েছে, এস প্রাইম সিস্টেমটা ভি বেগে ঘটছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? শুরুতে ও এবং ও প্রাইম বিন্দু দুটো একই জায়গাতে ছিল, একই বিন্দুতে ছিল। এরপর ভি বেগে এস প্রাইম কাঠামোটি এক্স অক্ষ বরাবর এগিয়ে যেতে শুরু করলো। ভি বেগটা সুষম বেগ। তাহলে স্বাভাবিকভাবেই এখান থেকে এই দূরত্বটা, আমি যদি বলি টি টাইম পরে আমি অবজার্ভ করছি, তাহলে এই দূরত্বটা হচ্ছে ভিটি। এখন এই বিন্দুটির স্থানাঙ্ক যদি এই কাঠামো সাপেক্ষে হয়, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, তাহলে এই এই যে যে বিন্দুটি রয়েছে স্থির কাঠামো, তার সাপেক্ষে তো তার একটা স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক রয়েছে। সেই স্থানাঙ্কের নাম দাও এক্স, ওয়াই, জেড। অর্থাৎ গতিশীল কাঠামোতে অবস্থিত একটি বিন্দু পি এর স্থানাঙ্ক ওই কাঠামো সাপেক্ষ হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এবং স্থির কাঠামো সাপেক্ষে তার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। তাহলে ওয়াই এবং জেড এক্সিসের দিকে আসলে তাদের কোনো দূরত্ব নাই। তাহলে আমি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম। তার কারণ ওয়াই এবং জেড এর দিকে তার কোনো গতিশীলতা নেই। কিন্তু এক্স স্থানাঙ্ক যদি আমি দেখি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে দূরত্ব, অর্থাৎ
এই বিন্দু থেকে এইটুকু হচ্ছে এক্স প্রাইম স্থানাঙ্ক, আর এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে ভিটি। তাহলে এক্স প্রাইম, এক্স ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি এক্স প্রাইম প্লাস ভিটি। আর যদি আমি গতিশীলের সাপেক্ষে, স্থিরের সাপেক্ষে গতিশীল কাঠামো বলি, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এই রিলেশনটাই আমরা পাই গ্যালিলিও ট্রান্সফরমেশন অনুসারে। এই হচ্ছে সাধারণ, একদম সাধারণ জ্যামিতিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই গ্যালিলিও ট্রান্সফরমেশনের কনসেপ্ট। এ পর্যন্ত কারোর কোনো কথা আছে কিনা? হ্যাঁ, না স্যার, ঠিক আছে। তার মানে এখানে সময়ের উপর গতিশীলতার কোনো প্রভাব বিবেচনা করা হয়নি, এবং তিনি সাধারণ জ্যামিতিক সম্পর্কটা এখানে স্থাপন করেছেন। এখন তুমি দেখো সীমাবদ্ধতাটা কি। মানে গ্যালিলিও ট্রান্সফরমেশন দিয়ে আমরা আপেক্ষিকতার তত্ত্ব ব্যাখ্যা করতে পারি না কেন? মনে করো ওই পি বিন্দুতে একটি আলোর কণা রয়েছে। তাহলে আলোর কণার বেগ, আমি যদি মনে করি স্থির কাঠামো সাপেক্ষে আলোর কণার বেগ হচ্ছে সি, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে ডি এক্স বাই ডিটি। কারণ টি সময়ে সে যদি এক্স দূরত্ব অতিক্রম করে, বা ডিটি সময়ে ডিএক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ হবে ডিএক্স বাই ডিটি। একইভাবে সি প্রাইম যদি হয় গতিশীল কাঠামো সাপেক্ষে আলোর কণার বেগ, তাহলে এই ট্রান্সফরমেশন অনুযায়ী আমাকে লিখতে হবে ডি এক্স প্রাইম বাই ডি। এখন এই দুটো ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েট করি। সি প্রাইম ইজ ইকুয়াল টু ডি এক্স প্রাইম বাই ডিটি যদি করি, তাহলে ডান পাশে মানটা বসাও, ডি এক্স বাই ডিটি মাইনাস ডি বাই ডিটি অফ ভিটি। অর্থাৎ ডিএক্স বাই ডিটি মানে সি মাইনাস ভি কনস্ট্যান্ট নিয়ে আসো, ডিটি বাই ডিটি ওয়ান, তাহলে ভি, সি মাইনাস ভি। অর্থাৎ সি প্রাইম ইজ ইকুয়াল টু সি মাইনাস, এটা হচ্ছে গ্যালিলিও ট্রান্সফরমেশন অনুযায়ী আমরা আলোর বেগের ক্ষেত্রে এই কন্ডিশনটা পাই, যা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করবে না বা করে না। এটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বের প্রথম স্বীকার্য। আরো একটা বিষয় আছে, দ্বিতীয় একটা স্বীকার্য রয়েছে, সেটা হলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলির সম্পর্ক অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই রকম থাকবে। কিরকম? ধরো, যদি এই কাঠামোতে বল হয় এফ, ভর হয় এম, ত্বরণ হয় এ, তাহলে বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, যেমন এই কাঠামোর জন্য সত্য। একইভাবে এই কাঠামোতে যদি বল পরিবর্তিত হয়ে এফ প্রাইম হয়ে যায় কোনোভাবে, ভর পরিবর্তিত হয়ে এম প্রাইম হয়ে যায়, ত্বরণ এ প্রাইম হয়ে যায়, তাহলে এই কাঠামোতেও আমি লিখবো এই কাঠামোর রাশি অনুযায়ী এফ প্রাইম ইকুয়াল টু এম প্রাইম ইন্টু এ প্রাইম। কিন্তু তুমি যদি রিলেশনটাকে ফিজিক্যাল সিগনিফিকেন্স অনুযায়ী দেখো,
তাহলে এখানেও আমি লিখেছি বল এর পরিমাণ ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। এখানেও আমি লিখেছি বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। তাহলে এই সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমরা যদি তাড়িত চুম্বক যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলোকে আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশনের আলোকে দুটো কাঠামোতে যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় ওখানে কিছু রূপান্তর ঘটে যায়। তার মানে সিদ্ধান্ত হলো এটাই, সিদ্ধান্ত হচ্ছে গ্যালিলিও রূপান্তর দ্বারা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ব্যাখ্যা করা সম্ভব। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই এখানে কোনো অ্যাডিশনাল ঘটনা আছে, স্যার, সেটা কি? হ্যাঁ, বলুন। এখানে স্যার ওই যে সি প্রাইম ইকুয়াল সি মাইনাস ভি, কেন স্যার এটা স্বতঃসিদ্ধ হলো না স্যার? ডান পাশে লেখা আছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করবে না। স্থির প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ শূন্য মাধ্যমে যা হবে, গতিশীল কাঠামোতেও তাই হবে। অর্থাৎ আলোর বেগ কাঠামোর বেগের উপর নির্ভর করে না। দেখ, স্যার বুঝতে পারছি স্যার। এখানে একটা বড় ঘাপলা ছিল, সেটা হচ্ছে ইথার তত্ত্ব। এইটাও ভুল প্রমাণিত হলো। মাইকেলসন মর্লি পরীক্ষা দ্বারা। সম্ভবত এটা ছিল 1861 সালে। আমরা আজকে সেই বিখ্যাত পরীক্ষা, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ফেমাস নেগেটিভ এক্সপেরিমেন্ট, তোমরা হয়তো জেনে থাকবে আলোর যে তত্ত্বগুলো আমরা পড়ি এখন, তো আমরা কোয়ান্টাম তত্ত্বে চলে আসছি 1900 সালের পরে। কিন্তু এর আগ পর্যন্ত ধারণা করা হতো আলো ইথার নামক একটি স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হয়। আর আমরা যেটা পড়ি হাইগেনস প্রিন্সিপাল, ওখানে ছিল যে এভরি ওয়েভ ফ্রন্ট ইজ এ সেকেন্ডারি সোর্স অফ লাইট। অর্থাৎ আলোর প্রতিটি তরঙ্গমুখ গৌণ তরঙ্গের সৃষ্টি করবে। এখন দেখো এই কনসেপ্টটা কার সঙ্গে মিলে? শব্দ তরঙ্গের কনসেপ্টের সঙ্গে মিলে। কিরকম? শব্দ তরঙ্গ কিভাবে প্রবাহিত হয় নিশ্চয় আমরা জানি যে, এটা তোমাদের জানার কথা, নর্মালি বায়ুস্তর গুলো এভাবে আছে। আমরা বাতাসের কথাই বলি না, বায়ুস্তর গুলো মানে ইকুয়াল স্পেসিং এ দাঁড়িয়ে আছে। কেমন? স্যার এখন তুমি শব্দ প্রয়োগ করলে, এখান থেকে তুমি শব্দ উৎপন্ন করছো, সাউন্ড এনার্জিতে গেল। তখন কি হচ্ছে? এখানে কম্প্রেস হচ্ছে, ধাক্কা খেয়ে এরপর একটা ইলাস্টিসিটি স্প্রিং এর মতো সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। তার মানে এভরি ওয়েভ ফ্রন্ট ইজ সেকেন্ডারি সোর্স অফ লাইট।
যখন তুমি এখানে এনার্জিটা অ্যাপ্লাই করেছো, এই জায়গাটা সংকোচ এখানে ধাক্কা খেয়ে সংকোচ, তখন ও যেতে চাচ্ছে এই দিকে। যখন এটা এক্সপ্যান্ড করলো তখন আবার সে যেতে যাচ্ছে এই দিকে, এখানে যাওয়ার সাথে আবার এই দিকে, এখানে এই দিকে, এখানে এসে আবার এই দিকে। তার মানে কি, একটা স্প্রিং এর কথা মনে মনে চিন্তা করো। একটা স্প্রিং এর নিচে তুমি ভর ঝুলিয়ে দিয়েছো, ধাক্কা দিলে কি হচ্ছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, সে দুলছে। তো যখন সে এক্সপ্যান্ডেড হচ্ছে, এই প্রসারিত হচ্ছে, তখন তার টেন্ডেন্সি কাজ করছে উপরের দিকে ওঠার। আবার যখন সে সংকুচিত হচ্ছে, তখন তার টেন্ডেন্সি কাজ করছে নিচের দিকে আসা। এই কারণে স্প্রিংটা আন্দোলিত হচ্ছে। তার মানে এটা একটা লম্বিক তরঙ্গ, অর্থাৎ লঙ্গিটিউডিনাল ওয়েভের নেচার। কেমন? জি স্যার। তাহলে আমি যদি এটাকে ইথারের স্তর ধরি, যে হ্যাঁ, আলোর কণাও ঠিক এভাবে ইথারের মধ্য দিয়ে যায় আসে, তাহলে আমরা তো জানি ডপলার ইফেক্ট আমরা প্রমাণ করেছি যে একটা সোর্স, সাউন্ড সোর্স তুমি ধরো, এটা মনে করো সাউন্ড সোর্স বা উৎস, এখান থেকে শব্দ তৈরি হচ্ছে, কেমন, শব্দ ছড়িয়ে পড়ছে। বাতাস, এখানে মনে করো একজন অবজারভার, তুমি একজন অবজারভার এখানে রয়েছে বা লিসেনার রয়েছে। তো শব্দের বেগ হচ্ছে ইউ, আর বাতাস রয়েছে এখানে, বাতাসের বেগ ডাবল। তাহলে শব্দ যেহেতু বাতাস মাধ্যম ছাড়া তোমার কাছে যেতে পারবে না, তাহলে তোমার ক্ষেত্রে তুমি যে সাউন্ড ওয়েভটা পাবে, সেটা হবে কিন্তু ইউ প্লাস ডাব্লিউ বেগে তোমার দিকে যাবে, রাইট? আর বাতাস যদি উল্টা দিকে প্রবাহিত হয়, তাহলে তোমার কাছে যাবে ইউ মাইনাস ডাব্লিউ বেগে। ক্লিয়ার? স্যার। মাথায় ঢুকলো? তাহলে জি ইথার স্যার, বুঝতে আছে, পারছি স্যার। এটা যদি আমরা, না শোনো, এটা কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স, এবং এখানে তোমার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিপলি চিন্তা করার মতো মানসিকতা, এবং সেই চিন্তাটাকে ঠিক নিজের মানে প্রয়োজনীয় ভাবনার সাথে টিউন আপ করা, দুটো জিনিস রয়েছে কিন্তু। আমরা সবাই একইভাবে ভাবতে পারি না সবসময়। কারণটা কি? কারণ আমরা সবাই একই রকম কনসেন্ট্রেট করতে পারি না। এবং তোমাদেরকে আমি বোধহয় এর আগে বহুবার বলেছি যে মেরিট মানেই হচ্ছে কনসেন্ট্রেশন। এই জন্য ব্রেইন এবং মেরিট এক কথা নয়। আর তাই থিওরিটিক্যাল ফিজিসিস্টের সংখ্যা আমরা খুব কম দেখি, বিশেষ করে এই যে তোমার অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, রিলেটিভিটি, এগুলো অনেক ডিপলি চিন্তা করে। এই জন্য স্টিফেন হকিং, জামাল নজরুল ইসলাম, সত্যেন বোস, এই মানুষগুলো খুব ফ্রিকুয়েন্টলি পৃথিবীতে আসে না। কেমন? এটা অনেক অনেক গভীর ভাবনার একটা জগৎ, অনেক গভীর এবং অনেক সূক্ষ্ম ভাবনা। চোখ বন্ধ করে সব দেখছো, এরকম একটা ধ্যানস্থ জায়গাতে যায় থিওরিটিক্যাল ফিজিক্স। তো আমি যে কথাগুলো বলছি, সে কথাগুলো সাথে সাথে তোমাকে ভিজুয়ালাইজেশনটা নিয়ে আসতে হবে, যে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। বিশেষ করে তুমি এই প্রমাণটা পাবে যে শব্দ যে মাধ্যম ছাড়া যেতে পারে না, এবং আহ, বিশেষ করে বায়ু মাধ্যম বা যে কোনো মাধ্যমই হোক, মাধ্যমের স্তরের যে গতিশীলতা, তার সঙ্গে বিশেষ করে যদি সেটা বাতাস হয় অথবা প্রবাহী কোনো মাধ্যম হয়, তাহলে অবশ্যই তুমি এটা লক্ষ্য করেছো যে তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো। ধরো আহ হয় না এরকম যে বাতাসটা তো সমুদ্রের জলরাশি যেদিকে থাকে সেদিক থেকে এই ঢেউয়ের সাথে বাতাসটা আহ, আসে, প্রবাহিত হয়। সৈকতে প্রবাহিত হয় উল্টা দিকে। স্যার। এখন ধরো তুমি, তোমার বন্ধুটা সমুদ্রের জলের মধ্যে নেমে আছে, সে ওখানে ইয়ে করছে, তুমি তীরে দাঁড়িয়ে আছো বা দূরে দাঁড়িয়ে আছো। এখন ওর প্রত্যেকটা সাউন্ড তুমি শুনতে পাচ্ছ, ও চিল্লাচ্ছে তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তুমি যে ওকে ডাকছো ও শুনতে পাচ্ছে না। খেয়াল করেছো কখনো এটা? স্যার, এটা বাস্তবিক ভাবে
কখনো হয় নাই, বাট হচ্ছে রিয়েলাইজ করতে না, পারি স্যার। বিশেষ করে আমাদের চট্টগ্রামের যারা আছে এদের তো এটা উপলব্ধি হওয়ার কথা, কারণ চট্টগ্রামের ছেলে মেয়ে সমুদ্র দেখে নাই এরকম তো নাই। কি গিয়াস, জি স্যার। তুমি চট্টগ্রামের না? জি জি। আমার কথাটা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার এখানে নদীর পাড়েও তো এরকম মানে মাঝে মাঝে হয় আর কি, বাতাস টাতাস বেশি আসলে তখন আপনার গিয়া হয়, আমি তাই না? সমুদ্র বললাম এই জন্য যে সমুদ্রের পাড়ে গেলে বাতাসটা সমুদ্র যেদিকে সেখান থেকে সৈকতের দিকে, তীরের দিকে প্রবাহিত হয়, কারণ এটা ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ। এটা হবেই, কখনোই উল্টা ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা নেই। জি এই স্যার। কারণেই বললাম যে তুমি সমুদ্রের পাড়ে গেলে হু হু করে বাতাসটা তোমার দিকে আসে, কোত্থেকে আসে? জলরাশি থেকে আসে। মনে হয় যেন ওদিক থেকে কেউ ব্লো করছে আমাকে, তাই না? আসলে হচ্ছে জি স্যার। রোটেশনের কারণে এটা হচ্ছে। তো তুমি চিল্লাচ্ছে "এই আজ যাস না, ডুবে যাবি", এই সে ও শুনছে না, কিন্তু এটা ওর দোষ না। কিন্তু ও বহু দূর থেকে ওখান থেকে হালকা করে একটা চিৎকার দিচ্ছে, তুমি কিন্তু শুনতে পাচ্ছ। বিকজ অফ দিস, ও যেদিকে আছে শব্দটা আসছে, বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তোমার দিকে, আর তুমি যেখানে আছো বাতাস প্রবাহিত হচ্ছে তোমার রেসপেক্টে উল্টা দিকে, এই কারণে ও শুনতে পাচ্ছি না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই কাণ্ডটা যদি আলোর ক্ষেত্রে সত্য হয়, তাহলে তো অবশ্যই মাধ্যমের বেগের প্রভাব আলোর উপরে পড়ার কথা। পড়বে কিনা? জি স্যার। আমি বলছি ধরে নাও যে হ্যাঁ, বাতাসের মতোই ইথার নামক একটি মাধ্যম রয়েছে, যার মধ্য দিয়ে আলো ঠিক একইভাবে স্থিতিস্থাপক মাধ্যমের মতো সেটা কাজ করে, এবং সে সেভাবে সঞ্চারিত, মানে প্রবাহিত। তাহলে পৃথিবীর যে একটা বেগ রয়েছে, আরো বলা হচ্ছে কি ইথার হচ্ছে পরম স্থির, পৃথিবীর সাপেক্ষে তার কোনো গতিশীলতা নেই। তাহলে এখানেও আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই, জাস্ট ভাবনাগুলোকে স্টেপ বাই স্টেপ কনসেপচুয়ালি ক্লিয়ার করো। প্রচন্ড গুমোট আবহাওয়া, অর্থাৎ বাতাসের কোনো ফ্লো নাই, তার মানে বায়ুমণ্ডল একদম স্থির ভাবে দাঁড়িয়ে আছে, কোনো এয়ার ফ্লো নাই। এমত অবস্থায় তুমি মোটর সাইকেলে উঠলে, মোটর সাইকেলটা যখন টান দিল তখন কি তোমার মনে হচ্ছে না যে তোমার কানের উপর দিয়ে, মুখের উপর দিয়ে বাতাস প্রবাহিত হয়ে যাচ্ছে? জি স্যার। একটু সবাই কল্পনা করো জিনিসটা। এটা না হলে আমি লেকচারটা স্যার। মানে মজা করে তোমাদেরকে দিতে পারবো না। মনে হচ্ছে জি কিনা? স্যার। মরিয়াম, জি স্যার। কখনো মোটর সাইকেলে উঠেছো মরিয়াম? জি স্যার, উঠেছি। তাহলে এরকম গুমোট আবহাওয়ায়, দম মারা আবহাওয়ায় যখন বাতাসের কোনো ফ্লো নাই, তখনও যদি আমরা এরকম, মোটরসাইকেলের উদাহরণটা কেন দিচ্ছি কারণ এটা খোলামেলা একটা যানবাহন এবং একটু স্পিডে চলে, সেটা বোঝার জন্য। জি। তুমি যে কোনো গতিশীল মাধ্যমে উঠলেই তখন দেখবা যে বাতাসটা তোমার কানের উপর দিয়ে চলে যাচ্ছে মনে হয়। আসলে তা নয়, বাতাসটাকে তুমি ড্র্যাগ করছো, ড্র্যাগিং করে ওকে রেখে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, এই কারণে তোমার মনে হচ্ছে বাতাসটা তোমার চোখের মধ্যে লাগছে, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে যদি আমরা ইথারের কথা বলি, ইথারটাও তাহলে ড্র্যাগিং হবে, কারণ পৃথিবী তো গতিশীল, পৃথিবী তো স্থির নয়। বলা হচ্ছে মহাবিশ্বের সাপেক্ষে ইথার অনড়, সে কারো সাপেক্ষে গতিশীল নয়, স্থির। তাহলে দ্য প্ল্যানেট আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান অলসো উইথ অ্যান স্পিন মোশন, উইথ এ স্পিন মোশন। তাহলে সে অরবিট বরাবরও গতিশীল, আবার নিজের উপরে স্পিন মোশনে রোটেট করছে। তাহলে নিশ্চয়ই সে এই ফিনোমেনন অনুযায়ী সে ইথারকে ড্র্যাগিং করবে, করবে কিনা? জি স্যার।
জি আচ্ছা, তা যদি করে তাহলে আমরা একটু দেখি মাইকেলসন আর মোরলি এক্সপেরিমেন্টটা কি বলছে। সবাই খুব মনোযোগ দাও। আর এটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আশা করি এর পরের কথাগুলো বোঝার যে ক্ষমতা সেটা অনেক বাড়বে তোমাদের। কোনটা কি এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা একটু আমরা চিত্রে দেখার চেষ্টা করি। ওনাদের প্রাথমিক আইডিয়াটা কি ছিল, ভালো করে চিত্রটা সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আইডিয়াটা ছিল এরকম যে এস একটা সোর্স, এই এস সোর্স থেকে এটা ধরো এ একটা হাফ সিলভার গ্লাস প্লেট, তার একটা থিকনেস রয়েছে। যখন আলোটা এই হাফ সিলভার গ্লাস প্লেটের উপর পড়েছে, পার্ট অফ দ্য লাইট উইল বি রিফ্র্যাক্টেড, এমন ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে রাখা হয়েছে যাতে ওখান থেকে রিফ্লেক্টেড হলেই সেটা লম্বভাবে উপরের দিকে উঠতে পারে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি হলে এটা মিলে 90 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে এটাও উলম্ব রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার প্রথম রেটা এখান থেকে রিফ্লেক্টেড হয়ে, মানে অর্থাৎ এই সিলভারটা থাকে হচ্ছে এখানে, রিফ্লেকশনটা হয় এখান থেকে।
রিফ্লেক্টেড হয়ে অর্ধেক চলে গেল উপরের দিকে, আর বাকিটা বেরিয়ে চলে গেল এখানে। তাহলে প্রথম রেটা, অর্থাৎ যে অর্ধেক এখান থেকে এসে এখানে গিয়ে আবার এখানে আসলো, সে 3 বার গ্লাস প্লেটটাকে ভেদ করলো। দেখো, এই এলো, এই পর্যন্ত এসে অর্ধেক এদিকে গেল, অর্ধেক আবার রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে উঠলো। তাহলে যাওয়ার সময় একবার অতিক্রম করলো, ফেরার পথে আর একবার অতিক্রম করলো, আবার এসে যখন এদিকে ফিরে টেলিস্কোপে ঢুকছে তখন আর একবার অতিক্রম করলো, অর্থাৎ 3 বার অতিক্রম করলো। তাহলে এর যে অপটিক্যাল পাথ বা আলোক পথ, আলোক পথ মানে, আলোক পথ মানে হচ্ছে জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক পথ। আলোক পথ মানে হচ্ছে জ্যামিতিক পথ। জ্যামিতিক পথ মানে যেটা আমরা মেজারমেন্ট করে পাই, জ্যামিতিক পথ ইনটু প্রতিসরণাঙ্ক। তাহলে এটা যদি ম্যাটেরিয়াল ডিফারেন্ট না হতো আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট, অর্থাৎ তার একটা নিজস্ব প্রতিসরাঙ্ক রয়েছে। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হলে আমরা এটাকে 1 ধরে নিই, কিন্তু এটা তো হাফ সিলভার গ্লাস প্লেট বলছি আমি। তো গ্লাস প্লেট যখন বলছি তার তো প্রতিসরাঙ্ক আলাদা। তাহলে এটা যদি 3 বার অতিক্রম করে, আর এখান থেকে এটা ডিস্টেন্স যদি আমি সমান রাখি, তাহলে তাদের আলোকপথ সমান করার জন্য এই রশ্মিটিকেও এরকম একটা পুরুত্বের কাঁচ প্লেটকে 3 বার অতিক্রম করতে হবে। এখন নর্মালি সে কিন্তু অতিক্রম করছে একবার, ওই প্রথমবার এসে যখন ডিভাইড হচ্ছে তখনই সে শুধুমাত্র এই রাস্তাটা অতিক্রম করছে। বাকি 2 বার কিভাবে করবে? বাকি 2 বার যোগ করার জন্য মাঝখানে আমি একই রকম আর একটা সিম্পল গ্লাস প্লেট ঢুকিয়ে দিয়েছি, হাফ সিলভার। জাস্ট এখানে গ্লাসের যে থিকনেসটা আছে ওই থিকনেসের একটা প্লেট এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হলো? একবার, 2 বার, 3 বার সমান হলো। ক্লিয়ার? আর একটু বললে ভালো হতো। হুম। স্যার আবার একটু বলেন স্যার। আলোকপথ পড়েছো? আলোকপথ অপটিক্সে? জি স্যার। স্যার আলোকপথ মানে কি? আলোকপথ মানে হচ্ছে জ্যামিতিক পথ ইনটু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক, যেটাই বলো। এখন এখান থেকে এই পর্যন্ত শূন্য মাধ্যম, এখান থেকে এই পর্যন্ত শূন্য মাধ্যম, এখান থেকে এই পর্যন্ত শূন্য মাধ্যম আগে বিবেচনা করো। তাহলে এই গ্লাস প্লেটটা থেকে যদি আমি দুটো দর্পণের দূরত্ব, M1 এবং M2 দুটো দর্পণ, দর্পণের চিহ্ন তো তোমরা চিনো, এটা এই এই সাইনটা মানে হচ্ছে সমতল দর্পণ। হাফ সিলভার গ্লাস প্লেট মানে হচ্ছে যখন, এবং হাফ সিলভার অংশটা হচ্ছে নিচের অংশ, তাহলে যখন আলোকরশ্মি এখানে আপতিত হবে এই বিন্দুতে আসলে সে দুটো ভাগ হয়ে যাবে। কিরকম? হাফ সিলভার করা হয়েছে ওই কারণে অর্ধেক পরিমাণ আলো প্রতিফলিত হয়ে, বা পার্ট অফ দ্য রে, একদম এক্স্যাক্টলি অর্ধেক এরকম না বলে আমরা বলতে পারি একটা অংশ আলো প্রতিফলিত হয়ে ফিরে আসবে, আর একটা অংশ আলো প্রতিসৃত হয়ে বেরিয়ে যাবে। তো এই প্লেটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার কারণে আপতন এবং প্রতিসরণের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এখন এই প্লেটটাকে আমি অবিলম্বের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হলে নিশ্চয়ই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। জি স্যার। আচ্ছা, এবার
যে অংশটি এই নিচের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে এলো, সে যখন ফিরে আসবে তখন সে চলে যাবে উপরের দিকে নিয়ম অনুযায়ী, প্রতিসরণের নিয়ম অনুযায়ী সে উপর এখানে এসে সে এই দিকে স্যার। চলে যাবে। আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্সটাকে বললাম আমি এল। আবার এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলছি আমি এল। তাহলে আমরা যদি আলোকপথটা সমন্বয় করতে চাই, অর্থাৎ সমান বলতে চাই, আলোকপথ সমান, এটা যদি না হয় তাহলে কি হবে? আমরা যে এখানে ইন্টারফারেন্স বা ইন্টারফারেন্সের বাংলা জানি কি? ব্যতিচার। ব্যতিচার পর্যবেক্ষণ করব। সেক্ষেত্রে গিয়ে তো আমাদের পাথ ডিফারেন্স হিসাব করতে কষ্ট হবে, কারণ আলোকপথ সমান হলেই একমাত্র তারা সমদশায় মিলিত হবে এবং সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। রাইট? যদি জি স্যার। আলোকপথ সমান না হয় তাহলে সমদশায় মিলিত হবে না, মিলিত হবে না। গঠনমূলক ব্যতিচার হবে না, ভালো বা ব্যতিচার আমার হবে। অবজারভেশন হবে না। তাহলে আমাকে স্যার। খুব সূক্ষ্মভাবে এটা সমান করতে। এখন দেখতে পাচ্ছি প্রথম যে রশ্মিটি, প্রথম যে অংশ, সে অংশটি এই গ্লাস প্লেটটাকে একবার, দুইবার, তিনবার অতিক্রম করে টেলিস্কোপে আসছে। তাহলে এই জি স্যার। থিকনেসের মতো একটা জায়গাকে সে, এবং ভিন্ন একটা মাধ্যমের পুরুত্বকে সে তিনবার অতিক্রম করবে। আমি এদিকে জিওমেট্রিক্যাল ডিস্টেন্সটা সেম রেখেছি দুটাতে। দ্বিতীয় অংশটি এখানে এসে ভাগ হয়ে বেরিয়ে, তাহলে প্রথমে একবার সে অতিক্রম করেছে, পরের বার সে চলে গেল। এদিকে জিওমেট্রিক্যাল ডিস্টেন্স সমান। তাহলে একজন তিনবার অতিক্রম করলো একটা অন্য মাধ্যমকে, আর একজন অতিক্রম করলো একবার, তাহলে কি আলোকপথ সমান হলো? না স্যার। আচ্ছা, তাহলে কি করতে হবে? সেম পুরুত্বের একটা গ্লাস প্লেট এখানে একই অ্যাঙ্গেলে আমরা সেট করে দিয়েছি, যাতে ও এখান থেকে যাওয়ার সময় একবার, ফেরার সময় আর একবার, আর শুরুতে একবার। তাহলে এরও তিনবার হলো, এরও তিনবার হলো। এখন জিওমেট্রিক্যাল ডিস্টেন্স সমান মানে তাদের আলোকপথ সমান, অর্থাৎ তাদের মধ্যে আর ফেজ ডিফারেন্স তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। জি স্যার। সবাই ক্লিয়ার? এই স্যার। থিওরিটা আন্ডার গ্রাজুয়েটেও পড়াই তো, আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলো সিলেবাসে সব জায়গাতেই আছে, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতেও আছে, জেনারেল ইউনিভার্সিটি, সব জায়গাতেই আছে, কারণ এটা একদম খুব বেসিক থিওরিটিক্যাল ফিজিক্স একটা এক্সপেরিমেন্ট। ইথার, পৃথিবী গতিশীল মনে করো ভি বেগে, আর আলোর বেগ মনে করো শূন্য মাধ্যমে সি। তাহলে আমরা যদি ইথারের, আচ্ছা তাহলে এই ফিগারটা নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা? না স্যার। হ্যাঁ স্যার। সবাই বলতে হবে, ওই দুইজন কথা বললে হবে না, সবাই বলতে হবে ফিগারটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে। আমি, স্যার দুইটাই কি সিলভার স্যার? মানে না, দ্বিতীয়টা তো হাফ সিলভার হওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে দ্বিতীয়টা তো আমি শুধুমাত্র এখানে গ্লাসের যে অংশটুকু, যেন প্রতিসরণ হয় সেজন্য। প্রতিসরণ না, আলোকপথ সমান হয়। জি স্যার, আলোকপথ সমান হয়। ঠিক আছে, ফিজিক্সটা বোঝার একটু আনন্দটা নেওয়ার চেষ্টা করো না যে কত ডিপলি, কারণ আমি তোমাকে বইটা দিয়ে দিচ্ছি, তুমি পড়ে কিচ্ছু বুঝতে পারবে না, কারণ তোমার যদি ফিলোসফিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তো তুমি বইয়ের লেখা পড়ে কি বুঝবে? এই যে যে এটাকে বলে কম্পেনসেটিং প্লেট, এই কম্পেনসেটিং প্লেটটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এবং তুমি দেখো, তুমি বইটা পড়ে দেখো যে আমি স্যার যেভাবে বুঝাই দিলাম, বই পড়ে সেই আইডিয়াটা তুমি পাও কিনা। এটাই হচ্ছে মানে গুরু শিষ্য সম্পর্কটা তো এখান থেকে আসে। কোনো কিছু শিখতে হলে শিক্ষকের প্রয়োজন এই কারণেই হয়। সবকিছু যদি আমি ইন অ্যাডভান্স বই পড়েই জেনে ফেলতে পারবো, তাহলে শিক্ষকের দরকার নেই তো। এই জন্য বলছি, এই ফিগারের সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এটা। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা তাই বল।
জি স্যার। ইউ আর ওয়েস্টিং টাইম। এটা কিন্তু ঠিক নয়। জি স্যার। তোমরা সময় অপচয় স্যার করছো। তাহলে এবার আমরা নিশ্চিত হলাম যে তাহলে এখান থেকে একই পরিমাণ আলোকপথ ডিস্টেন্স ট্রাভেল করে বা অপটিক্যাল পাথ ট্রাভেল করে এই দুটো রশ্মি দুজনে এসে ঢুকছে কোথায়? টেলিস্কোপে। যেহেতু আমরা তাদের সেইম আলোকপথ নিশ্চিত করেছি, তাহলে দে উইল ক্রিয়েট এ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার তৈরি করবে। অর্থাৎ আমি এখানে উজ্জ্বল ডোরা দেখতে পাবো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কিন্তু ওইদিকে যে পৃথিবী গতিশীল, তাহলে পৃথিবীর গতির প্রভাবের কারণে ইথার তো ড্র্যাগিং হবে উল্টা দিকে। ইথার যদি ড্র্যাগিং হয়, তাহলে আলোর বেগের উপরে তো রিলেটিভিটির প্রভাব চলে আসবে। অর্থাৎ উলম্ব বরাবর যে যাচ্ছে, ফিরে আসছে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়তো প্রভাব পড়বে না। কিন্তু যে পৃথিবীর বেগের সাথে সমান্তরাল বা বিপরীত দিকে পৃথিবী এদিকে যাচ্ছে যখন, তার মানে ইথার ড্র্যাগিং হচ্ছে এইদিকে। আবার আলো যখন ফিরে আসছে তখন তার উল্টা কনসেপ্ট কাজ করছে। এর আগে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যেটা আমি সাউন্ড এবং বাতাস দিয়ে বোঝালাম, সেম ফিনোমেনন এখানে কাজ করবে। করবে কিনা? জি স্যার। আচ্ছা, আলোটা যখন এখানে আপতিত হলো তখন মিররটা ছিল এখানে। কিন্তু তোমার পুরো ইনস্ট্রুমেন্ট তো পৃথিবীর সাপেক্ষে স্থির। তাহলে ইথারের সাপেক্ষে পৃথিবী যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে যখন সে এখান থেকে রিফ্লেক্টেড হয় ততক্ষণে তোমার এই দর্পণ কি এখানে থাকবে না সরে চলে আসবে? এখানে চলে আসবে না? জি স্যার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে স্যার। আমি তা বলিনি। ঘুরে যাবে কেন? ঘুরে যাওয়ার তো প্রশ্ন আসছে না। আমি মোটরসাইকেল এখানে বসছি, তখন একটা সাউন্ড এখান থেকে আমার কানে আসছিল বা এখান থেকে আসছিল। আমি যখন স্টার্ট করেছি, তাহলে বাতাস তো আমাকে উল্টা দিকে, তাহলে ততক্ষণে সাউন্ডের যে ইয়েটা, তোমার সোর্সের যে অবস্থান, সেটা এখন আমার অবস্থান সাপেক্ষে পিছন দিকে চলে যাবে না? জি স্যার। তাহলে একইভাবে যখন ইথার ড্র্যাগিং হচ্ছে আর পৃথিবী যখন গতিশীল অবস্থায় আছে, ইথারকে যদি আমি স্থির ধরি, তাহলে ইথারের সাপেক্ষে যে দর্পণের অবস্থান এখন এখানে ছিল, এই পুরো ইনস্ট্রুমেন্টটা যদি পৃথিবীর উপর স্থির হয়, তাহলে যে ইথার এইখানে ছিল যখন দর্পণ এখানে ছিল, এখন সেই ইথার এখানেই আছে, দর্পণ এখানে চলে আসবে না? ইথার তো গতিশীল নয়। তাহলে ইথারকে ভেদ করে দর্পণ পৃথিবীর সাথে গতিশীল হলে সে তার ইনিশিয়াল অবস্থান থেকে এখন শিফট হয়ে যাবে না? যে জি ধরো স্যার। টি সময়ে জি স্যার। লেগেছে, তাহলে টি সময়ে পৃথিবী যতটুকু অ্যাডভান্স হয়েছে, তার সাথে সাথে তো দর্পণটা অ্যাডভান্স হয়ে চলে আসছে। তাহলে যে রশ্মিটা এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এইখানে যাবে, সে তো আসলে যাবে এইখানে। আবার ও যখন ব্যাক করবে, ব্যাক করতে করতে ততক্ষণে দর্পণ তোমার মনে করো এই প্লেট চলে আসছে এইখানে। তাহলে আসলে আমি যে বলছি এটা স্থির অবস্থায় রয়েছে, আসলে বিষয়টা তো এরকম না, চেহারাটা হয়ে যাবে এরকম। তখন তোমার ফিগারের চেহারাটা হয়ে যাবে এরকম। এই অবস্থানে ছিল এখানে, তখন তোমার M2 ছিল এখানে। তাহলে তার যাওয়ার কথা হচ্ছে আসলে এখান থেকে, এটা আমরা আশা করেছিলাম।
কিন্তু পৃথিবীর গতিশীলতার কারণে তোমার M2 এখন চলে আসছে এখানে। অর্থাৎ তোমার যে রশ্মিটি সোজা যাওয়ার কথা সে চলে গেছে এই দিকে, যদি ইথার তত্ত্ব সত্য হয়। বারবার একটা কথা বলছি, যদি ইথার তত্ত্ব সত্য। কিন্তু এই যে ডিস্টেন্স L সেটা ঠিকই আছে। আবার ও যখন ব্যাক করে আসতে চাচ্ছে ততক্ষণে তোমার তোমার যে এ বিন্দু তিনি চলে আসছেন, কারণ পুরো ইনস্ট্রুমেন্ট তো গতিশীল। তাহলে এটা মনে করো এ প্রাইম অবস্থান, এই তোমার আলোটা ফিরে আসে। তাহলে আমরা যদি ঠিক মাঝখান বরাবর দেখি, আসলে আমরা ইনিশিয়ালি এই ডিস্টেন্সটাকে আমরা ধরেছিলাম। এই হলো আমার এখন বর্তমান চিত্রের অবস্থা। তাহলে একইভাবে আমার M2 শিফট হচ্ছে যাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে রশ্মিটি পৃথিবীর গতির দিক বরাবর যাচ্ছে, একইভাবে তার নির্ভরতা হচ্ছে ইথারের উপর। আলোর আলো যখন প্রবাহিত হচ্ছে তখন, তাহলে যাওয়ার সময় আলোর আপেক্ষিক বেগ দাঁড়াচ্ছে গিয়ে, আমি যদি M থেকে M1 এর দিকে বা A থেকে M1 এর দিকে যাওয়ার পথটা চিন্তা করি, তখন আলোর গতিবেগ হচ্ছে c, আর পৃথিবী আগাচ্ছে v বেগে। তাহলে ইথার দাঁড়িয়ে আছে, তাহলে এখানে তার লব্ধি বেগ দাঁড়াচ্ছে c-v। মানে একটা জিনিস খেয়াল করো, বাতাস উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বাতাসের সাপেক্ষে তোমার শব্দের বেগ হচ্ছে u-w। তাহলে সেম ফিনোমেনা যখন কাজ করছে অনুভূমিক দিক বরাবর বা পৃথিবীর বেগের দিক বরাবর, তখন তার আপেক্ষিক বেগ হচ্ছে c-v। আর যখন ফিরে আসছে তখন হচ্ছে c+v। ফিরে আসার সময়টা উল্টা হচ্ছে না, -v হচ্ছে না, পৃথিবীর বেগ হচ্ছে এদিকে। আর ফিরে আসার সময় তাহলে পৃথিবী যেদিকে গতিশীল, ইথার তার উল্টা দিকে ড্র্যাগিং হচ্ছে না। তুমি মোটরসাইকেলে যেদিকে যাচ্ছ, বাতাসটা তোমাকে কাট করছে কোন দিকে, তার উল্টা দিকে না? একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। মানে তুমি যখন মোটরসাইকেলের উপরে বসে আছো, তুমি যেদিকে যাচ্ছ বাতাসটা কোন দিকে যাচ্ছে, তোমার কাছে কি মনে হচ্ছে বাতাস কোন দিকে যাচ্ছে, তার উল্টা দিকে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। তো তার মানে কি? তার মানে তুমি যখন মোটরসাইকেলে এগিয়ে যাচ্ছ, বাতাস যদি তোমার উল্টা দিকে হয়, তাহলে সামনে থেকে উৎপন্ন কোনো শব্দকে তুমি আরো আগে শুনতে পাবে, আর পিছন থেকে উৎপন্ন শব্দকে পরে শুনবে অথবা শুনবে না। জি রাইট? স্যার। জি স্যার। তুমি যাচ্ছ এইদিকে, পৃথিবী গতিশীল হচ্ছে এইদিকে ভি বেগে, সেম বেগে ইথার ড্রাগিং হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে -v বেগ। আলো যাচ্ছে সামনের দিকে, ভালো করে খেয়াল করো। তাহলে এই কাণ্ড যখন ঘটছে তখন হচ্ছে c-v। আর যখন এই কাণ্ড ঘটছে একইভাবে, মানে আলো যখন ফিরে আসছে, তো ফিরে যখন আসছে ইথারও সেই একই দিকে ড্রাগিং হচ্ছে, তখন বেগ হবে c+v। এই কথাটা বুঝতে পারলো না? জি স্যার, বুঝতে পারছি স্যার এটা। হ্যাঁ,
স্যার ইথার তো সবসময় স্থির অবস্থানে থাকবে, এই কারণে স্যার সি প্লাস ভি আর হচ্ছে সি মাইনাস ভি। তাহলে আমরা প্রথম ধরেছি AM1 ইজ ইকাল টু AM2, আলোকপথ ইজ ইকাল টু L। কেমন? তাহলে যে রশ্মিটি পৃথিবীর গতির সমান্তরাল সেটা হচ্ছে M1, বা সরি AM1। তাহলে তার গিয়ে ফিরে আসতে টাইম যদি T1 লাগে, T1 ইজ ইকাল টু যাওয়ার সময় লেগেছে L/C - V, প্লাস ফেরার সময় লেগেছে L/C+V। এটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে পাচ্ছি তোমার, লসাগু করো, সি টোয়াইস স্কোয়ার এল মাইনাস সি বাই সি স্কোয়ার বি মাইনাস স্কোয়ার ভি মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার। তো সি স্কোয়ার একটা কমন নিলে হয় টোয়াইস এল সি ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু 1 - ভি স্কোয়ার বাই সি ওয়ান স্কোয়ার। মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কেটে দাও, সি সি কেটে দিলে থাকছে টোয়াইস এল বাই সি ইন্টু 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার -1, জাস্ট নিচের থেকে উপরে নিয়ে লিখি। এটা হচ্ছে অনুভূমিক ভাবে, অনুভূমিক বলা ঠিক না, পৃথিবীর গতির সমান্তরালে যে রশ্মিটি যাচ্ছে সেটা। এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, বাইনোমিয়াল অ্যাপ্লাই করে, তাহলে টোয়াইস এল বাই সি ইন্টু 1 + ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, প্লাস উচ্চ পদ, এটা অনেক ছোট হবে, এটা বর্জন করে দাও। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি টোয়াইস এল বাই সি ইন্টু 1 + ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে আমার প্রথম রাশির জন্য যাওয়া আসার সময়। এবার দ্বিতীয় রশ্মিটি কি করছে সেটা একটু দেখো। দ্বিতীয় রশ্মির ক্ষেত্রে, দ্বিতীয় রশ্মি মানে যেটা উলম্ব ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো আমরা বলেছি যে এটা যাওয়ার কথা এরকম গিয়ে চলে আসবে, এটা আলোর বেগে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর বেগের কারণে সে যাচ্ছে এইভাবে, ব্যাক করছে এইভাবে, ডিস্টেন্সটা কিন্তু ঠিকই আছে। এখন এই যে যে টি সময়ে ভি বেগে পৃথিবী অগ্রসর হয়েছে, তাহলে এই দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে ভিটি। তাহলে এটা হচ্ছে VT/2, এটাও VT/2। তো টি না বলে এটাকে T2 বলো, আমরা যদি দ্বিতীয় সময় বলি এটাকে T2 বলো, VT2/, আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে গিয়ে ফিরে আসতে T2 সময় লেগেছে, পথ পার্থক্য তৈরি হয়েছে। তাহলে এইটা হচ্ছে এল, আর এইটা হচ্ছে VT2/2। তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সমান। এখন সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই ডিস্টেন্সটা আলোর বেগে গেছে, সে CT2, আর এটা হচ্ছে VT2/2, এটা সি, কারণ এটার উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে তো কোনো আপেক্ষিক বেগ কাজ করে না। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে তোমার উম, উম, আমরা যদি এইভাবে জিনিসটা চিন্তা করি যে এই CT2 মানে এটা স্কোয়ার, AM2, এটা প্রাইম অবস্থান দাও, এটাকে নাম দাও M2, এটা M2 প্রাইম বলো। তাহলে AM2 প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এটা পি নাম দাও, AP স্কোয়ার প্লাস L স্কোয়ার। ইনিশিয়ালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স যা ছিল তাই। তার স্যার মানে, এটা যে পিথাগোরাসের উপপাদ্য সহজেই প্রমাণ করা যায় না স্যার? হ্যাঁ, কি বলো সবুজ? জি স্যার, বুঝতে পারছি স্যার।
তাহলে সি স্কোয়ার টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি টু স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশনটা ক্লিয়ার করি, তাহলে দাঁড়াচ্ছে এরকম যে তোমার আহ একটু অর্গানাইজ করলে আমার আসছে হচ্ছে টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওটাকে যদি একটু পাটিগণিতের নিয়মে করি আমরা, তাহলে আসছে 4 এল স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তার মানে হচ্ছে তোমার আহ, এটা সি স্কোয়ার একইভাবে কমন নাও, 4 এল স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হুম, আর 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি হয়, তাহলে স্কোয়ার রুট করো, স্কোয়ার রুট করলে আসছে, সুতরাং টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট করলে টোয়াইস এল বাই সি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তো মাইনাস হাফ যদি তুমি করো, আবার বাইনোমিয়াল অ্যাপ্লাই করো, তাহলে আসছে টোয়াইস এল বাই সি ইন্টু 1 প্লাস ওই যে 1 প্লাস এন এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, ওভাবে তুমি গেলে এই মাইনাস আর এই মাইনাস হলো প্লাস, তাহলে আসছে আমার বি স্কোয়ার বাই টোয়াইস সি স্কোয়ার, তারপরে হায়ার টার্ম বাদ দাও। তাহলে আমি পাচ্ছি অ্যাকচুয়ালি টোয়াইস এল বাই সি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বাই টোয়াইস সি স্কোয়ার। তাহলে কি হলো, পৃথিবীর গতির দিকে গেলে যে সময় লাগলো আর ফিরে আসতে যে সময় লাগলো, তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ডিফারেন্স তৈরি হলো। কিন্তু এটা হওয়ার কথা নয়, যদি যদি কিনা সত্যি সত্যি মাধ্যম না থাকে, তাহলে এটা হওয়ার কথা নয়। আর যদি এটা হয়, তাহলে আমি যে প্রিন্স দেখেছি সেই প্রিন্সটাও শিফটেড হয়ে যাবে, যেখানে প্রিন্সটা থাকার কথা সেখানে থাকবে না, প্রিন্সটা শিফটেড হয়ে যাবে। যদি আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করি, টোয়াইস এল বাই সি কমন নিলে 1 প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার, এলসিএম করলে এই জিনিসটা আমরা পাবো। অর্থাৎ দুটো রাশির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে এল ভি স্কোয়ার বাই সি কিউব। এটা হচ্ছে আমাদের টাইম ডিফারেন্স বিটুইন দ্য টু রেস। আচ্ছা, যদি আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে সম্পূর্ণরূপে যদি আমরা এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, অর্থাৎ M1 চলে যাবে M2 এর জায়গায়, কেমন, M2 চলে আসবে M1 এর জায়গায়, বা উল্টা দিকে, দ্যাট ডাজন্ট ম্যাটার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন রোটেট করি, তাহলে ওইটার ক্যালকুলেশন তোমাকে দেখাতে হবে না, তুমি বলে দিলেই হবে, কারণ তুমি একটা ক্যালকুলেশন দেখিয়েছো, আর কোনো সমস্যা নেই। সম্পূর্ণ যন্ত্রটিকে 90 ডিগ্রি কোণে ঘোরালে সময়ের পার্থক্য হবে, তাহলে উল্টা তখন তুমি জাস্ট T1 এর জায়গায় T2 আর T2 এর জায়গায় T1, এরকম একটা কনসেপ্ট তৈরি হবে, এবং সেক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হচ্ছে, যেটা নাম দাও ডেল্টা টি প্রাইম, এবং সেটা হবে মাইনাস
এল ভি স্কোয়ার বাই সি কিউ। তাহলে এখন এই দুই ক্ষেত্রে সময় ব্যবধানটা কি হবে? সেটা হবে, এটা তো মাইনাস দেখে বোঝা, তাহলে টোয়াইস এল ভি স্কোয়ার বাই সি কিউ। তাহলে পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য মানে সময়ের পার্থক্য ইন্টু আলোর বেগ, অর্থাৎ সি ইন্টু টোয়াইস এল ভি স্কোয়ার বাই সি কিউব ইজ ইকাল টু, আসলে আসবে টোয়াইস এল ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কাটাকাটি করি। এই যে পথ পার্থক্যের একটা কারণ তৈরি, তাহলে আমি যদি স্বাভাবিক অবস্থায় আমি যে আহ, যে জায়গাতে ফ্রিঞ্জটা আমি পেয়েছি যে পজিশনে, আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ M1 এর জায়গায় M2, M2 এর জায়গায় M1 করি, তাহলে তার মধ্যে পথ পার্থক্য দেখা যাচ্ছে ওই ফ্রিঞ্জের, অর্থাৎ এখানে পথ পার্থক্য বলতে ফ্রিঞ্জের যে অবস্থান শিফট হচ্ছে, সেই শিফটিংটা হচ্ছে টোয়াইস এল ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওনারা যে যন্ত্র ব্যবহার করেছিলেন সেই যন্ত্রে উম, মোটামুটি, অর্থাৎ ওরা এল ধরেছিলেন 10 মিটার। তুমি দেখো একটু, আমরা ক্যালকুলেশনটা একটু ভালো করে করলে তোমরা মজাটা পাবে। আমি ইচ্ছা করে খুব স্লোলি আগাচ্ছি, কারণ মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টটা মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দেওয়া সহজ, কিন্তু এর যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু অনেস্টলি বলছি, আমরাও ছাত্র ছিলাম, এইভাবে ভেঙে ভেঙে, এইভাবে পয়েন্ট টু পয়েন্ট ওই নাট বল্টু খুলে খুলে আমাদেরকে আসলে খুব বোঝায়নি। আর তখন তো ছোট ছিলাম, এত ভালো করে বই পড়ে বা বই পড়ার ধৈর্য অত ছিল না, একবার দুইবার পড়লে মজা না পেলে পড়তাম, তখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলতাম। কিন্তু শিক্ষকতা জীবনে এসে বারবার পড়তে পড়তে এই তাগিদটা উপলব্ধি করেছি যে ছেলে মেয়েদেরকে তো শেখাতে হবে, তাই না? সেই কারণে চেষ্টা করেছি আর কি। যেমন ধরো, ওনাদের যে এক্সপেরিমেন্ট ছিল, সেখানে যে আলো ব্যবহার করেছিলেন, সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু ছিল 5000 অ্যাংস্ট্রম। তো সেটাকে তুমি একটু মিটারে কনভার্ট করো, তাহলে মিটারে কনভার্ট করলে দাঁড়ায় আছে 5000 ইন্টু 10⁻⁻10 মিটার, অর্থাৎ 5 × 10⁻⁷ মিটার। এটা ছিল ওনাদের ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য। তারপরে ধরো, এই ওখানে আমরা একটা জিনিস ইয়ে করতে পারি, সেটা হচ্ছে তোমার, আচ্ছা ইনফরমেশন গুলোকে দিয়ে দিই। কোনটা ব্যবহার করেছিলেন? এল ইজ ইকাল টু 10 মিটার। আর আমরা পৃথিবীর কক্ষীয় বেগ ভি কে আমরা ধরি অ্যারাউন্ড 30 কিলোমিটার পার সেকেন্ড। 30 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীর কক্ষীয় বেগ। আর সর্বজন স্বীকৃত আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ এই। এখন ধরো, এই যে যে মানে দুটি পজিশনের মধ্যে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর কারণে তাদের মধ্যে যে পথ পার্থক্য আমরা পাচ্ছি, সেই কারণে আমাদের টেলিস্কোপের পর্যবেক্ষণে অবশ্যই যে ডোরার অবস্থান ছিল তার কিছু অপসরণ বা শিফটিং পরিলক্ষিত হওয়ার কথা। এবং আমরা তো অবশ্যই জানি যে পথ পার্থক্যের সাথে তার তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক রয়েছে। আবার যদি গঠনমূলক ব্যতিচার হয়, তাহলে অবশ্যই দুটো রে এর মধ্যে তোমার পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যা গুণিতক হতে হবে, অর্থাৎ সমদশায় মিলিত হতে হবে। তাহলে যদি ডোরা গঠিতই হয়, ডেফিনেটলি পথ পার্থক্য হবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। তোমরা অপটিক্স সেকেন্ড ইয়ারে পড়েছো না?
জি স্যার, সেকেন্ড ইয়ার পথ ছিল। পার্থক্য ইজ ইকুয়াল টু মানে টুয়াইস এল ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা। কেমন? তো তাহলে আহ, আমরা তাহলে কতগুলো শিফটিং হবে বা নাম্বার অফ প্রিন্স আমরা যদি বের করতে চাই তাহলে এন ইকুয়াল টু কি লিখবো বলো? টুয়াইস এল বাই, বলো, বি ল্যামডা স্কোয়ার বাই সি ল্যামডা স্কোয়ার সি ভি। স্কোয়ার। ইনফরমেশন গুলো তো দিয়েই দিলাম এখানে সব। এটা বসাও, বসানোর পরে আসবে আসলে হচ্ছে 4 0.4 এর মতো, 3.4। অর্থাৎ প্রিন্স শিফট হওয়ার কথা 0.4। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, ওমরা যে যন্ত্র ব্যবহার করেছিলেন সেটার প্রেসিশন লেভেল ছিল মানে অত্যন্ত সূক্ষ্ম, এবং যেটা ধরো 0.1 বা তারও কম পরিমাণ শিফট হলেও তারা খুব সাকসেসফুলি এটা ডিটেক্ট করার কথা। আর ইফ আই এম নট রং, এটা মনে ছিল 0.01 এর মতো প্রেসিশন। তাহলে যে যন্ত্র 0.01 পর্যন্ত ডিটেক্ট করতে পারে, আর যদি ক্যালকুলেশন বা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু অনুযায়ী যদি এক্সপেক্টেড শিফটিং হয় 0.04, এটা আমি আরেকটা ক্যালকুলেশনে পেয়েছিলাম 0.36 এর মতো আর কি। এটা জিরো এক্সাক্ট ভ্যালুটা পেয়েছিলাম 0.36 এর মধ্যে। যাই হোক, আমরা এটাকে 0.04 বলতে পারি, কারণ যে যন্ত্র 0.01 অর্থাৎ 1/100 পর্যন্ত শিফটিং কাউন্ট করতে পারে সেই যন্ত্র কি 40% বা 36% হলে কাউন্ট করতে পারবে না? জি স্যার, পারবে স্যার। আচ্ছা, তাহলে এই এক্সপেরিমেন্টটা বহুবার রিপিট করা হয়েছে 1861 সাল থেকে শুরু করে। এটা বহুবার মাইকেলসন মরলি একসাথে, মাইকেলসন আলাদাভাবে, মরলি আলাদাভাবে, অন্যান্য সায়েন্টিস্ট গ্রুপ সব মিলিয়ে তারা আসলে কোনো প্রকার ফ্রেঞ্চ শিফট অবজার্ভ করেন নাই। সিদ্ধান্ত কি হলো তাহলে? তাহলে আমরা এই ফ্রেঞ্চ ইথার শিফট নামক পাওয়ার কোনো। কথা ছিল যদি ইথার থাকে। মাথায় রাখতে হবে এটা। আমরা কিন্তু এই জিনিসটা আমরা যে ক্যালকুলেশন করলাম, এটা আমরা ধরে নিয়েছি ইথার নামক একটি জড় মাধ্যম রয়েছে, যেটা পুরা মহাবিশ্বের সাপেক্ষে সে স্থির, অর্থাৎ সে কারো সাপেক্ষেই গতিশীল নয়, পরম স্থির একটি মাধ্যম। এবং বলা যায় পৃথিবী তার সাপেক্ষে গতিশীল, যেহেতু পৃথিবী সর্বদাই তার কক্ষপথে গতিশীল রয়েছে। কেমন? আর যদি সেই তত্ত্ব সত্য হয় তাহলে এই কাণ্ডটি ঘটার কথা। কিন্তু শতবার এক্সপেরিমেন্ট রিপিট করেও কোনো প্রকার ফ্রিঞ্জ শিফট পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এ থেকে সিদ্ধান্ত হলো এই মহাবিশ্বে ইথার নামক কোনো বস্তুর আদৌ কোনো অস্তিত্ব নেই। উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতি যাই হোক না কেন, আলোর গতি শূন্য মাধ্যমে সর্বদা একই থাকবে, কারণ আলোর গতি মাধ্যমের গতির উপর নির্ভর করছে না। ক্লিয়ার? জি স্যার, এবার জি স্যার। স্যার। এটাই ছিল যুগান্তকারী আবিষ্কার, এবং এটাকে বলা হয় ওয়ার্ল্ড ফেমাস নেগেটিভ এক্সপেরিমেন্ট। অর্থাৎ এই নেগেটিভ এক্সপেরিমেন্ট যার ফলাফল হচ্ছে নেগেটিভ, কিন্তু জি এক্সপেরিমেন্টটা ছিল বিশাল একটা পথ প্রদর্শক। আজকের লেকচার আমি আর প্রলম্বিত করব না, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, বা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা রিভিউ দিতে পারো আমাকে। আমি 2-1 মিনিট শুনতে পারি। মানে কি মনে হলো, ফোর্থ ইয়ারের সাবজেক্ট গুলো কেমন মনে হচ্ছে? কি কেউ কি কোনো মজা পাওনি লেকচারটাতে নাকি? আর নতুন? ক্লাসটা অনেকটা মজার ছিল স্যার। আর স্যার বিশেষ করে স্যার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছিলাম, কসমোলজি স্যার, মানে পুরো আজকে আমরা বুঝলেন না স্যার কসমোলজি আমাকে। নিয়ে কোনো আলোচনা তো করিনি বাবা, আমরা আপ- আপেক্ষিকতার একটা আপেক্ষিকতা।
সূত্রপাতের জায়গাতে আছি যে আপেক্ষিকতা জিনিসটা আসলে কেন, কিভাবে ডেভেলপ করলো, মানুষ ভাবনার জায়গাগুলো এখান থেকে কিভাবে বুঝতে পারলাম যে স্যার পৃথিবীর। মাইকেলসন মৌলের পরীক্ষাটা থেকে আমরা বুঝতে পারলাম ইথার নামক আসলে কোনো আহ, স্থির বস্তুর নেই। কিন্তু পরীক্ষাটা কত সফিস্টিকেটেড এবং কত অ্যাডভান্সড পরীক্ষা সেটা কি খেয়াল জি করেছো? স্যার, জি স্যার। তো ভাবনার জায়গাগুলো একটু চিন্তা করো তো, যে একটা মানুষের মগজ কি পরিমাণ নিবেদিত প্রাণ এবং ফাংশনিং হলে এইভাবে মানুষ চিন্তা করতে পারে। আমরা তো পৃথিবীতে আসি এই ভোগ বিলাস, এর ক্ষতি করব, তাকে ধাক্কা দিব, মুখকে ল্যাং মারবো, এগুলো নিয়ে চিন্তা করে। আর তাদের জীবনটা কি সুন্দর ছিল চিন্তা করো। তারা কোন লেভেলের মানুষ ছিলেন, কত সূক্ষ্ম চিন্তা করে গেছেন সারা জীবন। এই এক্সপেরিমেন্ট আমি যতবার পড়াই ততবার আমার খুব, মানে মানুষ হিসেবে নিজেদেরকে খুব বেশি তুচ্ছ মনে হয়, যে আমরা আসলে এই যে বিশাল জ্ঞানে ভরপুর পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা হচ্ছি জ্ঞান চর্চায় মানুষ, মানে মনুষ্য জীব হিসেবে এটা তো আমাদেরই দায়িত্ব। কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। আমরা কখনো সৃষ্টি তত্ত্ব নিয়ে ভাবি না। আমরা কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ঘটনা নিয়ে আমাদের মাথায় কোনো কাজ করে না। আমরা কেমন যেন একটা অবরুদ্ধ স্বার্থপর হিসেবে আসি, সেই হিসেবে চলে যাই। ব্যতিক্রম হচ্ছে এই মানুষগুলো। এই এক্সপেরিমেন্টটা সত্যি অন্যরকম, এবং স্যার এর এক্সপেরিমেন্টটা লেভেলটা কল্পনা করা যায় না। আপনি পড়াইতে গিয়ে স্যার যতগুলা কথা বলছেন স্যার, মানে সবগুলা কথাই স্যার মোস্ট ইম্পর্টেন্ট, এবং কি স্যার অনেকটা টপিকসটাকে কতটা ইজিলি ভাবে আমাদের শেখানো যায় সেটাই স্যার আমরা বুঝতে পারলাম। এখান থেকে স্যার অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় অবশ্যই কাজ করবে স্যার, বা বোঝার বিকাশটা বা হচ্ছে মেধার বিকাশটা আরো স্যার বাড়বে স্যার। থ্যাংক ইউ সবুজ। তারপরে কে, হুকুমনি কিছু বলবে? স্যার আজকের ক্লাসটা অনেক মজা লাগছে। থ্যাংক ইউ, তার মানে তুমি বুঝতে পেরেছো। নুজহাত জি স্যার। স্যার কিছু কি আজকে বোঝা গেল? ক্লাসটা জি স্যার বুঝছি। ওই আমি থার্ড ইয়ারে ইথার তত্ত্বটা আমি সূর্যের সাথে তুলনা করে পড়ছিলাম, তো দেখলাম যে না আসলে ঠিকভাবে পড়ছি। ভালো লাগছে ক্লাসটা। কম্পেনসেটিং গ্লাস প্লেটের আইডিয়াটা বুঝতে পেরেছো কি সাংঘাতিক, মানে একটা মানুষের ব্রেনের কোন লেভেল এখানে স্যার কাজ করে, যে এত সূক্ষ্ম, এত জি স্যার। সূক্ষ্ম। আমি যতবার এটা পড়ি এবং পড়াই ততবার অবাক হয়ে যাই যে আমরা কত তুচ্ছ, মানে মনুষ্য জীব হিসেবে কত তুচ্ছ পৃথিবীতে। তাহলে এই মানুষগুলো কিরকম ছিল, কোন লেভেলের মানুষেরা? একই স্রষ্টার সৃষ্টি আমরা সবাই, অথচ দেখো তফাৎটা কত, কি বিশাল তফাৎ। তারপরে আর আর কেউ কিছু বলবেন? নাইমা কই, নাইমা নাই আজকে? নাইমাকে একবার দেখলাম বোধহয়। ও অসুস্থ, গ্রুপের মধ্যে রিপ্লাই দিছিল। যাক, তাহলে সবাই ভালো থেকো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ক্রিয়েটিভ থটস বা আহ, মানে কিভাবে একটা বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা করতে হয়, বা চিন্তা করার যে তাগিদ বোধ মানুষ হিসেবে, এটা যেন আমরা সবাই একটু সচেতন থাকি। তাহলে আমাদের পড়াগুলোর কঠিন লাগবে না। হ্যাঁ, স্যার পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো স্যার, এর সাথে কম্পেয়ার করে করতে পারতাম। তোমরা পিডিএফটা পাওনি এই চ্যাপ্টারে? এটা তো দেখিনি আমরা আচ্ছা, ওটা গ্রুপে। ওই যে রেজিস্টার্ড গ্রুপে যাবে, এগুলো রেজিস্টার্ড গ্রুপে খোঁজ করো, কেমন? জি স্যার। ইস্তিয়াক বোধহয় একটু পরে জয়েন করেছিল আজকে, নাকি? জি স্যার, আমি একটু লেটে আসছি, যার তুমি অনেক কারণে। বড় একটা মিস করেছো, যাই হোক ভিডিওটা দেখে নিও তাহলে। আর বাকিরা তো সমস্যা নেই স্যার, সামান্য বেরিয়ে একটু গেছে। সমস্যা আছে। বিষয়টা প্রশ্ন করতে একটু নিজের কাছে হেজিটেট করছিলাম, না, এখন তুমি দিয়ে ভিডিওটা দিচ্ছি। দেখলে আশা করি তোমার ক্লিয়ার হবে। আর যদি হুম। আহা বাবা আজকে তো শেষ না, নেক্সট ক্লাসে তো আমি এটা রিভিউ নিব, রিভিউ নিয়ে তারপরে পরের ক্লাস শুরু করব।
তাই আচ্ছা না? আচ্ছা কোনো স্যার। অসুবিধা নেই। ওকে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর ইউর পেশেন্স, এবং বোঝার চেষ্টা করেছো, সেজন্য আমি বোঝাতে পেরেছি। আমি যতই বক বক করি না কেন, তুমি যদি গিলতে না চাও তাহলে তো আমি তোমাকে গিলাতে পারবো না। অতএব আমার একটা লেকচার, তুমি বুঝতে পেরেছো, এই ক্রেডিটটা তোমার আগে, এই ক্রেডিটটা তোমার, তুমি আগে পাবে, আমি পরে। আমি চেষ্টা করেছি, আমি তো চেষ্টা সারাদিনই করে যাচ্ছি অনেকের জন্য, সবাই তো বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। তো তুমি বুঝতে চেয়েছো, তার মানে এটা তোমার ক্রেডিট। সো এই মানসিকতাটা আমাদের ধরে রাখতে হবে, সৃজনশীল মানসিকতাটা ধরে রাখতে হবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি। আমি দেখি কালকের মধ্যে তোমাদের একটা রেগুলার শিডিউল দিয়ে দিব, কেমন? আমি প্রচন্ড জি ঝামেলায় স্যার। আছি, বুঝতে পারছো, বিভিন্ন কারণে। তার মধ্যে জি স্যার, একটা পোস্ট রেগুলার শিডিউল গ্রাজুয়েট দিলে ভালো পোস্ট হয়। গ্রাজুয়েট রিসার্চের স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে, এটা অত্যন্ত ভারী একটা বিষয়, এবং তারা আমার উপরে নির্ভরশীল সুপারভাইজার হিসেবে। সুতরাং ওটা আমাকে আগে আগে অ্যাকমপ্লাইজ করতে হয়। তো সব মিলিয়ে, তবে তোমাদের যেটা এস্টিমেটেড নাম্বার অফ ক্লাসেস পার উইক, সেটা ঠিকই হবে। মাঝে মধ্যে হয়তো একটু নড়চড় হতে পারে, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। আমরা আমাদের স্পিডে এগিয়ে যাব, এবং আশা করি আমরা যেভাবে শিখতে চাইছি সেভাবেই শিখবো, অথবা আমি শেখানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, শুভরাত্রি, সবার কল্যাণ হোক।